মাত্র দুদিন আগেই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলতে রাশিয়ায় উড়াল দিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখানে ইরানের ইউরেনিয়াম, বর্তমান যুদ্ধ পরিস্থিতি ছাড়াও অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক অংশীদারিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় দুই মিত্র দেশের মধ্যে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এ আকস্মিক রাশিয়া সফরই যেন দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের। তাই বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 1.5 ঘণ্টা ফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। আলোচনা করেন ইরানের ইউরেনিয়াম, যুদ্ধবিরতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে। বোঝার চেষ্টা করেন যুক্তরাষ্ট্রকে নিয়ে রাশিয়ার অবস্থানটাও। ট্রাম্প পুতিনের 1.5 ঘণ্টা ফোনালাপের পর সবার মধ্যেই কৌতূহল। কি কথা হলো তাদের মধ্যে? রাশিয়া কি ইরানকে দেওয়া সমর্থন অব্যাহত রাখবে, নাকি ট্রাম্পের কথায় আলতো করে বদলে ফেলবে নিজেদের অবস্থান? ইরানের ইউরেনিয়াম কি যুক্তরাষ্ট্রের হাতেই তুলে দেবে রাশিয়া, নাকি বহু বছরের চাওয়া পূরণ করতে নিজেরাই সেগুলো হস্তগত করবে? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কি কথা হয়েছে বিশ্ববাসীর সে কৌতূহল মেটাতে অবশ্য দেরি করেননি ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপের পর ওভাল অফিস থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই সেই আলোচনার বিষয়ে কথা বলেন। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশেষ করে ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুত নিয়ে বিরোধ নিষ্পত্তিতে ওয়াশিংটনকে সহায়তা করতে চায় মস্কো। যদিও 2015 সাল থেকে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের দেশে নিয়ে যেতেই চেষ্টা করে আসছিলেন পুতিন। সিএনএনের প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, পুতিন যখন তাকে সাহায্য করতে চেয়েছেন তখন তিনি সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, আমাকে সাহায্য করার আগে আমি আপনার যুদ্ধ শেষ করতে চাই। এ কথার মধ্য দিয়ে তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য রাশিয়াকে চাপ প্রয়োগ করেন। জবাবে পুতিনও নাকি তাকে ইতিবাচক সাড়া দিয়েছেন। ট্রাম্পের মতে, পুতিনের সঙ্গে টেলিফোনে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইউক্রেন সংঘাতের একটি সমাধান দ্রুতই আসতে পারে। এদিকে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে রুশ প্রেসিডেন্টের সরকারি দপ্তর থেকেও। প্রেসিডেন্ট পুতিনের অন্যতম মুখপাত্র ইউরি উশাকভ মস্কোতে এক সংবাদ সম্মেলনে জানান, উভয় প্রেসিডেন্টের এই ফোনালাপ ছিল স্পষ্ট এবং নির্দিষ্ট বিষয়বস্তু সংশ্লিষ্ট। তিনি বলেন, ফোনালাপে ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান পুতিন। পাশাপাশি সতর্কও করে দেন, যদি যুদ্ধবিরতি কোনো কারণে লঙ্ঘিত হয় তাহলে তা সবার জন্য অত্যন্ত বিধ্বংসী পরিণতি বয়ে আনবে। যুক্তরাষ্ট্র যদি শান্তিপূর্ণ উপায়ে ইরানের সঙ্গে দ্বন্দ্ব নিরসন করতে চায় তাহলে সব রকম কূটনৈতিক সহায়তা দিতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ বলেও ট্রাম্পকে জানিয়েছেন পুতিন। তবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রকে পাইয়ে দিতে সহায়তা করবেন নাকি নিজের দেশেই নেওয়ার চেষ্টা করবেন সে বিষয়টি স্পষ্ট হয়নি ফোনালাপে। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, ইরান যুক্তরাষ্ট্র ইস্যুতে পাকিস্তান মধ্যস্থতার ভূমিকা পালন করলেও পেছন থেকে কলকাঠি নাড়ছে রাশিয়া। কারণ ইরানকে যুদ্ধে এখন পর্যন্ত গোয়েন্দা তথ্য, সামরিক সরঞ্জাম সহ নানাভাবে সহায়তা করে আসছে এই রাশিয়া। কেউ কেউ বলে থাকেন, এই রাশিয়ার জোরেই অনেকটা জোর গলায় কথা বলে ইরান। তাই রাশিয়াকে ম্যানেজ করে ইরানকে দমানোর কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। 1.5 ঘণ্টার ফোনালাপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই কৌশলেরই একটি অংশ মাত্র। হাবিব রাসেল, এনটিভি অনলাইন। اما میفهمیم اگر حمله کردن به ما با قدرت بیسیم و এত বৈঠক, এত কূটনৈতিক তৎপরতা, এত সাবধানবাণী, এত উদ্বেগ, তারপরও ইরান কিংবা যুক্তরাষ্ট্র থেকে পাওয়া যাচ্ছে না কোনো শান্তির বার্তা। নিজেদের স্বার্থের দ্বন্দ্ব আর ক্ষমতার প্রদর্শনের লড়াইয়ে কেউ যেন হারতে রাজি নয়। পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের বৈঠক, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর, জার্মানির কূটনৈতিক চাপ, জাতিসংঘের সতর্কবার্তা, কিছুই যেন কাজে আসছে না। বরং যুদ্ধ থামার বদলে এখন উল্টো খবর আসছে নতুন করে যুদ্ধ বাঁধার। শান্তি প্রক্রিয়ার বদলে ফের শুরু হয়েছে রণকৌশলের ছক কষা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এক্সিউজ জানায়, ইরানের উপর যুক্তরাষ্ট্র আবারও হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। আর এই হামলা হবে সীমিত কিন্তু ভয়ঙ্কর। সংবাদ মাধ্যমটি জানায়, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের নতুন পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের কাছ থেকে ব্রিফিং শুনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেখানেই চূড়ান্ত হয়েছে ইরানে হামলার নতুন রূপরেখা।
যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা অনুযায়ী এবারের হামলায় ইরানের তেল রপ্তানি স্থাপনা, সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার এবং আঞ্চলিক মিলিশিয়া নেটওয়ার্কের মতো অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। লক্ষ্য হল দীর্ঘদিন ধরে বোমাবর্ষণ না করে দ্রুত বড় ধরনের ক্ষতি করা, যাতে তেহরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে আলোচনায় বসতে বাধ্য হয়। এই পরিকল্পনার অংশ হিসেবে পেন্টাগনের কাছে ডার্ক ইগল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুরোধ জানিয়েছে সেন্টকম। শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে 1725 মাইলের বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র মাটির গভীরে থাকা বাংকার বা ভ্রাম্যমাণ মিসাইল লঞ্চার ধ্বংস করতে বিশেষভাবে কার্যকর। ট্রাম্পের অনুমতি মিললেই এগুলো ছুটে যাবে ইরান অভিমুখে। এদিকে নতুন করে হামলার খবরে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মৌজাভি হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র সীমিত হামলা চালালেও ইরানের হামলা সীমিত থাকবে না। হামলার জবাবে দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা হামলা চালানো হবে। বৃহস্পতিবার 30 এপ্রিল সংবাদ মাধ্যম SNA-কে দেওয়া সাক্ষাৎকারে কমান্ডার মাজিদ বলেন, আমরা দেখেছি আপনাদের আঞ্চলিক ঘাঁটিগুলোর কি অবস্থা হয়েছে। আমরা আপনাদের যুদ্ধজাহাজের ক্ষেত্রেও একই জিনিস দেখতে পাব। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, ফের যুদ্ধ শুরু হলে তা কোনো পক্ষের জন্যই ভালো ফল বয়ে আনবে না, কারণ দুই পক্ষই এখন পূর্বের চেয়ে অধিক শক্তি প্রদর্শনের চেষ্টা করবে। এর মধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মার্কিন আঞ্চলিক অবস্থান ও যুদ্ধ জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার প্রস্তুতি নিয়ে রেখেছে। মার্কিন বাহিনীও নতুন করে রণতরী সাজাচ্ছে আরও শক্তিশালী অস্ত্রে। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থায় কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে উভয় পক্ষকে শান্ত করার পদক্ষেপ নিতে হবে সংশ্লিষ্ট দেশগুলোকে। তা না হলে আবারও বিশ্ববাসীকে দেখতে হবে অমানবিক হামলা, করুণ মৃত্যু আর লঙ্ঘিত মানবতার অসহায় দৃশ্য। হাবিব রাসেল, NTV অনলাইন। ইরানের জাহাজ তোক্কাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি জাহাজটি চীন থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। জাহাজটিতে মোট 28 জন ইরানি নাবিক ছিলেন। ইরান এই ঘটনাকে দস্যুতার শামিল বলে উল্লেখ করেছেন। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। তেহরান শুরু থেকেই জানায়, নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা তাৎক্ষণিক সামরিক প্রতিক্রিয়া থেকে বিরত থাকবে। পরিবর্তে কূটনৈতিক ও আনুষ্ঠানিক পথে নাবিকদের মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। সেই প্রচেষ্টার ফল হিসেবে ইতোমধ্যে 6 জন নাবিক মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন ইরান। তবে বাকি 22 জন এখনও যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছে এবং তাদের মুক্তির জন্য চেষ্টা অব্যাহত আছে। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানায়, নাবিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ স্থগিত রাখা হয়েছে। তবে পরিস্থিতি অনুকূলে এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেন, জাহাজটি ইরানের বন্দর আব্বাসের দিকে যাচ্ছিল এবং দীর্ঘ সময় ধরে দেয়ার সতর্কবার্তা উপেক্ষা করছিল। এই কারণে তারা জাহাজটি নিয়ন্ত্রণে নিতে বাধ্য হয় বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়। এই ঘটনার পরপরই ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ওই অঞ্চলে অবস্থানরত কয়েকটি মার্কিন নৌযানের দিকে ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। এতে করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। বর্তমানে পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে এবং আন্তর্জাতিক মহলও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। নাবিকদের নিরাপত্তা, মুক্তি ও উত্তেজনা প্রশমনে কূটনৈতিক সমাধানের উপরই জোর দিচ্ছে সংশ্লিষ্ট পক্ষগুলো। আরবি ইসলাম হিমু, NTV অনলাইন। প্রচণ্ড সাইক্লোনের কবলে পড়া জাহাজ যেন প্রকৃতির রোষ থেকে বাঁচতে দিগন্তবিহীন সমুদ্রে ছুটে চলে, ঠিক তেমনি এক উত্তাল সমুদ্রে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জাল ফুঁড়ে বেরিয়ে যাচ্ছে ইরানের তেল। স্যাটেলাইট থেকে তোলা ছবি বলছে, প্রতি মাসে 30 থেকে 40টি নামবিহীন, পরিচয়বিহীন বিশাল তেলবাহী ট্যাঙ্কার ইরান থেকে ছুটে যাচ্ছে চীনের বন্দরে। তাদের কোনো নাম নেই, কোনো পতাকা স্পষ্ট নয়।
কখনো মাঝ সমুদ্রে থেমে অন্ধকারে অন্য জাহাজে তেল স্থানান্তর করে। রাডারেও ধরা পড়ে না তারা। আর এই অভিযান পরিচালিত হচ্ছে আমেরিকার চোখের সামনে দিয়েই। একটি গোপন তেলের রুট আজ বিশ্বের ভূ রাজনীতি বদলে দিচ্ছে। 2018 সালে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে এনে দেশটির অর্থনীতিকে হাঁটু গেড়ে বসানো। আমেরিকার হিসাব ছিল সরল, তেল বন্ধ মানে টাকা নেই, টাকা নেই মানে পারমাণবিক কর্মসূচিও নেই। কিন্তু হিসাবে ভুল ছিল, কারণ হিসাবের খাতায় যুক্তরাষ্ট্র জায়গা দেয়নি চীনের কথা। 2019 সালের পর থেকে ইরানের তেল রপ্তানি কমার বদলে নতুন রুটে বাড়তে থাকে, আর সেই গন্তব্য চীন। প্রশ্ন হলো, মার্কিন নিষেধাজ্ঞার চোখ রাঙানি উপেক্ষা করে কিভাবে চীন কাজ করছে? উত্তর লুকিয়ে আছে সাগরের গভীরে, এক রহস্যময় ব্যবস্থায়, যাকে বিশেষজ্ঞরা বলছেন ভূতের বহর বা ঘোস্ট ফ্লিট। সাধারণত প্রতিটি বাণিজ্যিক জাহাজের জন্য সমুদ্রে AIS অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম ট্র্যাকার চালু রাখা বাধ্যতামূলক। এই ট্র্যাকার থেকে জাহাজের অবস্থান, গতি, গন্তব্য, কার্গো সব জানা যায়। কিন্তু ইরানের তেল বহনকারী জাহাজগুলো ট্র্যাকার বন্ধ করে দেয়। তারা সমুদ্রের বুকে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। কয়েকদিন পর স্যাটেলাইট ছবিতে দেখা যায় সেই একই জাহাজ চীনের কোনো বন্দরে তেল আনলোড করছে। এই জাহাজগুলোর দ্বিতীয় কৌশল হলো শিপ টু শিপ ট্রান্সফার। মাঝ সমুদ্রে এসে একটি জাহাজ অন্যটির কাছে থামে। সমুদ্রের উপর এক জাহাজ থেকে আরেক জাহাজে তেল স্থানান্তরিত হয়। নতুন জাহাজটির পতাকা হয় চীনের, যেন ইরানের সঙ্গে এই তেলের কোনো সম্পর্ক নেই। পুরো অপারেশনটি পরিচালিত হয় অন্ধকারে, রাডারের আড়ালে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা চোখ ফাঁকি দিয়ে। উপগ্রহ তথ্য ও জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য বলছে 2020 সালের পর থেকে এই ভূত জাহাজের সংখ্যা কয়েক গুণ বেড়েছে। ইরানের খার্ক দ্বীপ থেকে প্রতি সপ্তাহে অন্তত 5 থেকে 7টি জাহাজ ছাড়ছে। এদের অধিকাংশ যাচ্ছে চীনের ঝুশান, তিয়ানজিন এবং শেনজেন শহরে। চীনের কোম্পানিগুলো ইরানের তেল কিনতে ফ্রন্ট কোম্পানি খুলেছে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও মালয়েশিয়ায়। AIS ট্র্যাকার বন্ধ করে ও জাহাজের নাম ও পতাকা পরিবর্তন করে যুক্তরাষ্ট্রের নজর এড়ানো সম্ভব হচ্ছে। শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোও অনেক সময় ধোঁকা খেয়েছে। 2023 থেকে 2025 সালের মধ্যে চীন ইরান থেকে গড়ে প্রতিদিন 15 লাখ ব্যারেল তেল কিনেছে, বাজার মূল্যে যা প্রতিদিন প্রায় $90 কোটি সমতুল্য। এই বিশাল অঙ্কের টাকা ইরানকে বাঁচিয়ে রেখেছে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও। চলতি 2026 সালের এপ্রিল মাসে মোট 32টি তেলবাহী জাহাজ ইরান থেকে চীনের বন্দরে পৌঁছেছে। গড়ে প্রতিটি জাহাজ বহন করছে 10 লাখ ব্যারেল তেল। অর্থাৎ এপ্রিল মাসেই চীন আমদানি করেছে 32 কোটি ব্যারেল ইরানি তেল, বাজার মূল্যে যার মূল্য প্রায় $3,200 কোটি। এই অর্থ ইরানের বাজেটের এক বিশাল অংশ। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের রিপোর্ট বলছে, ইরানের মোট তেল রপ্তানির 92% যায় চীনে, মাত্র 8% সিরিয়া, উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলায়। চীন না থাকলে ইরানের অর্থনীতি ইতিমধ্যেই ধসে পড়ত। তাই ইরান চীনকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার মনে করে। এই গোপন তেল বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অর্থ পরিশোধের পদ্ধতি। চীন ইরানের তেল কেনার বিনিময়ে মার্কিন ডলার ব্যবহার করছে না। পেমেন্ট হচ্ছে চীনের নিজস্ব মুদ্রা ইয়ানে। পেমেন্টের জন্য তারা ব্যবহার করছে না সুইফট সিস্টেম, ব্যবহার করছে চীনের নিজস্ব ক্রস বর্ডার পেমেন্ট সিস্টেম CIPS, ক্রস বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম। CIPS এর মাধ্যমে টাকা যাচ্ছে ইরানের কেন্দ্রীয় ব্যাংকে, আর ইরান সেই ইয়ান দিয়ে চীন থেকে কেনাকাটা করছে খাদ্য, ওষুধ, যন্ত্রপাতি, এমনকি সামরিক সরঞ্জামও। চীন ইরান 2021 সালে 25 বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে ইরানে $4,000 কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় চীন। বিনিময়ে সস্তায় ইরানের তেল পাচ্ছে তারা। এই চুক্তিতে পরিশোধের মাধ্যম হিসেবে নির্ধারিত হয়েছে চীনা ইয়ান। পেট্রোডলারের এই অবসান ঘটলে যুক্তরাষ্ট্র বিশ্বের উপর আধিপত্য হারাবে, ডলারের মূল্য পড়ে যাবে, যুক্তরাষ্ট্রের ঋণ নেওয়ার ক্ষমতা কমে যাবে, আর চীন হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক শক্তি। যুক্তরাষ্ট্র কি এসব জানে এবং ক্রমাগত চেষ্টা করছে থামাতে। 2023 থেকে 2026 সালের মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্র চীনের 300টিরও বেশি কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সবাই ইরানের তেল কেনার সঙ্গে জড়িত। শুরুতে তালিকায় ছিল বিভিন্ন শিপিং কোম্পানি, পরে ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, এমনকি পোতাশ্রয় ব্যবস্থাপনার প্রতিষ্ঠানও। কিন্তু প্রতিবারই চীন পথ বের করেছে। যুক্তরাষ্ট্র A কোম্পানি ব্ল্যাকলিস্ট করলে চীন B কোম্পানি খুলে নিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার তালিকাভুক্ত শিপিং লাইন বন্ধ হলে নতুন শিপিং কোম্পানি ভাড়া করেছে। পুরো ব্যবস্থায় যেন যুক্তরাষ্ট্রের জন্য রাখা হয়েছে এক অদৃশ্য ফাঁকা পথ। এ যেন এক ধৈর্যের খেলা। যুক্তরাষ্ট্র একটি দরজা বন্ধ করে, চীন আরেকটি দরজা খোলে, আর এই খেলায় চীন পিছিয়ে নেই কখনো।
যুক্তরাষ্ট্রের সামনে আরেক বড় সংকট আছে। চীনের বিরুদ্ধে সরাসরি কঠোর পদক্ষেপ নিলে বৈশ্বিক অর্থনীতি বিপর্যস্ত হবে। কারণ চীন ও আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বছরে প্রায় ৬৮,০০০ কোটি ডলার। চীনের পণ্য ছাড়া আমেরিকার বাজার অচল হয়ে যাবে, দোকানের তাক খালি হবে, দাম বেড়ে যাবে, মুদ্রাস্ফীতি চরমে পৌঁছাবে। আর চীনের বিরুদ্ধে সরাসরি নৌ সামরিক অভিযান তো কল্পনাও করা যায় না, কারণ চীন পরমাণু শক্তি। তাদের DF-21, DF-26 হাইপারসনিক মিসাইল সমুদ্রে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ধ্বংস করতে সক্ষম। তাই যুক্তরাষ্ট্র অন্য কৌশল বেছে নিয়েছে। তারা হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চীন ও ইরানের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। বিশ্বের মোট তেল সরবরাহের 20% যায় এই সংকীর্ণ প্রণালী দিয়ে। ইরান হরমুজ বন্ধ করে দিলে তেলের দাম রাতারাতি দ্বিগুণ হয়ে যাবে। চীন চাইলে ইরানকে এই অস্ত্র ব্যবহারে উৎসাহিত করতে পারে, আবার চীন চাইলে ইরানকে বিরতও রাখতে পারে। এটাই চীনের প্রকৃত ক্ষমতা। ইরান হরমুজ বন্ধ করলে শুধু আমেরিকা ও ইউরোপ নয়, চীনও ক্ষতিগ্রস্ত হবে, কারণ চীনও তেল আমদানি করে। কিন্তু চীন এই ঝুঁকি নিতে পারে, কারণ তাদের সঙ্গে রাশিয়ার পাইপলাইন চুক্তি আছে। কাজেই প্রয়োজনে চীন হরমুজ বন্ধ রাখার পক্ষে চাপ দিতে পারে। ইরান ও চীনের এই জোট নিছক অর্থনৈতিক কারণে নয়, এটি কৌশলগত। ইরান চায় চীন যুক্তরাষ্ট্রের চাপ কমাতে সাহায্য করুক, আর চীন চায় ইরানের হরমুজ প্রণালী ব্যবহার করে ডলারের আধিপত্য ভাঙতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি বেইজিং সফরে গিয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। দুই দেশ একটি গোপন সামরিক চুক্তি স্বাক্ষর করেছে বলে গুঞ্জন আছে। চুক্তি অনুযায়ী পরমাণু হামলার সময় চীন ইরানকে রক্ষা করবে, বিনিময়ে ইরান চীনকে সস্তায় তেল দেবে এবং হরমুজ প্রণালীতে চীনকে অগ্রাধিকার দেবে। বাংলাদেশের উপর এই সংকটের প্রভাব পড়ছে সরাসরি। বাংলাদেশ প্রতি বছর বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানি করে। এই তেলের দাম নির্ধারিত হয় মূলত হরমুজ প্রণালীর পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়লে, হরমুজে সংকট তৈরি হলে তেলের দাম বাড়বে। বাংলাদেশ তখন আরও মূল্য দিতে বাধ্য হবে। বিদ্যুৎ উৎপাদন কমবে, লোডশেডিং বাড়বে। এটা কোনো দূরের গল্প নয়, এটা প্রতিদিনের জীবন। তাই বিশ্ব রাজনীতি জানা শুধু আগ্রহের বিষয় নয়, এটি বাঙালির প্রয়োজনীয়তা। সপ্তাহ দুয়েক আগে বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, জুলাইয়ে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় সৌদি আরব, কুয়েত ও আমিরাত থেকে জাহাজ আসতে দেরি হচ্ছে। চীন ইরানের তেল নিয়ে যাচ্ছে, ফলে অন্য দেশগুলো চীনের কাছে দর কষাকষি করছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, চলতি অর্থবছরে জ্বালানি কেনার জন্য আগের চেয়ে দ্বিগুণ বাজেট রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র কিন্তু মেনে বসে নেই। তাদের সামরিক ও গোয়েন্দা বিভাগ চীন ইরান তেল পাচার রোধে নতুন অপারেশন শুরু করেছে। পেন্টাগনের ট্রোজান সি নামের একটি গোপন অভিযানের খবর ফাঁস হয়েছে। এই অভিযানে যুক্তরাষ্ট্র চায় ইরানি তেলবাহী জাহাজগুলোকে দুর্বল দেশের কোনো বন্দরে আটক করতে। কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের নির্দেশে যুক্তরাষ্ট্র গত কয়েক মাসে ওমান ও সৌদি আরবের কাছে ইরানি জাহাজ আটক দিতে অনুরোধ করেছে। কিন্তু সৌদি আরব এতে রাজি হয়নি, কারণ ইরানের আশঙ্কা। তারা জানে লোহিত সাগরে ইরানি ড্রোন হামলায় জাহাজ পুড়ে যেতে পারে। হরমুজ প্রণালীর বুকে তখন রাত গভীর। জলরাশি থেমে থেমে আছড়ে পড়ছে। সেই আছড়ের শব্দ যেন কান্না। কাঁদছে ডলার। 50 বছর ধরে বিশ্বের বুকে একছত্র আধিপত্য ছিল ডলারের। 1974 সালে হেনরি কিসিঞ্জার যখন সৌদি আরবকে ডলারে তেল বিক্রির চুক্তিতে রাজি করান, তখন পৃথিবীর কেউ ভাবেনি এই পেট্রোডলার ব্যবস্থা একদিন চরম সংকটের মুখে পড়বে। কিন্তু সব সাম্রাজ্যেরই পতন হয়। ডলারের সাম্রাজ্যের পতন শুরু হয়েছে অদৃশ্য এক যুদ্ধে। নামহীন জাহাজ, পরিচয়হীন মালিক, অদৃশ্য কার্গো, রাডারে ধরা পড়ে না, স্যাটেলাইটও ছায়া মেলায় না। এ যেন ভূতের বহর। চীন ও ইরান মিলেই ভূতের বহর চালাচ্ছে বছরের পর বছর। আর প্রতিদিন 15 লাখ ব্যারেল তেল পৌঁছে যাচ্ছে চীনের বন্দরে। তার বিনিময়ে ইরান পাচ্ছে ইয়ান, ডলার নয়। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের কর্মকর্তারা রাতে ঘুমাতে পারেন না। উপগ্রহ ছবি দেখে তারা হিসাব করেন, আজ আরও 3টি জাহাজ নিষেধাজ্ঞা ভঙ্গ করেছে। পেন্টাগনের গোয়েন্দা প্রধান জরুরি বৈঠক ডেকেছেন। ট্রাম্পের ইরান উপদেষ্টা বলছেন, এভাবে চলতে থাকলে আমরা হেরে যাব। ওদিকে তেলের আড়ালে আরও বড় খেলা হচ্ছে ইয়ানের উত্থান। চীন CIPS পেমেন্ট সিস্টেম চালু করেছে। ইরানের কেন্দ্রীয় ব্যাংক এখন চীনা ইয়ানে লেনদেন করছে। রাশিয়াও এই সিস্টেমে যোগ দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতও কাছাকাছি। এক নতুন আর্থিক জোট গড়ে উঠছে। এই জোটের একমাত্র উদ্দেশ্য ডলারের আধিপত্য শেষ করা। কে জিতবে এই লড়াই? যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা না চীনের ধৈর্য? ইতিহাস বলে ধৈর্যই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার জাল ছড়াচ্ছে, চীন তার ভূতের জাহাজ ছাড়াচ্ছে। ইরান হরমুজে অটল। চীন ইরানের 25 বছরের অংশীদারির চুক্তি বাস্তবায়ন করছে। সংযুক্ত আরব আমিরাত চীন সফর সেরে ফিরেছে। সৌদি আরবও চীনের দিকে তাকাচ্ছে। বাংলাদেশের দোকানদার, রিকশা চালক, চায়ের দোকানের মালিক সবাই টের পাবে যখন পেট্রোলের দাম বাড়বে,
লোডশেডিং বাড়বে, মুদ্রাস্ফীতি চরমে পৌঁছাবে। এ কারণেই আমাদের জানতে হবে, বিশ্ব রাজনীতি শুধু দূরের কোনো সংবাদ নয়, এটা আমাদের জীবনের অংশ।